আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনটা জাস্ট স্টার্ট করেছিলাম, তাই না? আজকে পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবলেম সলভ করব, তারপর আমরা নরমাল ডিস্ট্রিবিউশন যাব। পয়সন ডিস্ট্রিবিউশনের মিন আর ভ্যারিয়েন্সটা প্রুফটা হয়ে গেছিল। ওটা সহজ ছিল, পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য মিন আর ভ্যারিয়েন্সের প্রুফটা সহজ ছিল। আহ, বেশ, কিছু জিনিস আমি বলেছিলাম যে পয়সন ডিস্ট্রিবিউশন তুমি বুঝবে কিভাবে। কি কি বলেছিলাম? একটা হচ্ছে তোমার যে প্যারামিটার পি, সেই পি এর ভ্যালু টেন্ডস টু জিরো হতে হবে। ওকে। আর 2 নাম্বার হচ্ছে তোমার যে নাম্বার অফ এক্সপেরিমেন্ট এন, সেই এন এর ভ্যালু লার্জ ভ্যালু। এবার লার্জ ভ্যালু তোমার যা খুশি হতে পারে, এটা এটা অতটা স্ট্রং পয়েন্ট নয় যেখান থেকে তুমি আইডেন্টিফাই করবে যেটা পয়সা। আর 3 নাম্বার হচ্ছে এন আর পি এর যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা তোমার ফাইনাইট হতে হবে। ঠিক আছে, একটা ফাইনাইট ভ্যালু আসবে, যেটাকে আমরা নর্মালি ল্যাম্বডা বা মিউ দিয়ে ডিনোট করি। ওকে। আর পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমার একমাত্র ডিস্ট্রিবিউশন যেখানে মিন আর ভ্যারিয়েন্সটা সেম থাকে। ক্লিয়ার? চলো স্টার্ট করবো আজকে পয়সনের প্রবলেম। ফার্স্ট কোশ্চেন লেখো। দেখো, a manufacturer knows that the condensers he makes contain on average 1% defectiveness. He packs them in boxes of 100. What is the probability that a box picked at random will contain 3 or more faulty conversions? ওকে, ঠিক আছে। চলো কোশ্চেনটা পড়ো আগে ভালো করে। A manufacturer knows that the condensers he makes contains on average 1% defective. ওকে, 1% ডিফেক্টিভ বলে দিয়েছে। He packs them in boxes of 100. Okay. What is the probability that a box picked at random will contain 3 or more faulty condensers? তোমাকে অ্যাকচুয়ালি ফল্টি কন্ডেনসারের প্রবাবিলিটি জানতে চাইছে। তো একটা বক্সে সে 100টা বক্স সে প্যাক করেছে। তো একটা বক্সে 3টে অথবা তার বেশি ফল্টি কন্ডেনসার থাকবে,
তার প্রবাবিলিটি কত সেটা জানতে চাইছে। ওকে, এখানে একটা জিনিস দেখো, মানে জাস্ট আমি বলে দিচ্ছি, এখানে কোশ্চেনের মধ্যে ফল্টটি চেয়েছে, তাই না, ফল্টির প্রবাবিলিটি চেয়েছে, আবার ইনফরমেশনও তোমার ফল্টের ইনফরমেশন দেওয়া আছে বা ডিফেক্টিভের ইনফরমেশন দেওয়া আছে। তার জন্য এখানে কোনো সমস্যা হবে না, মানে এটাই আমার পি এর ভ্যালু হবে। কিন্তু যদি এমন হতো যে ডিফেক্টিভের ইনফরমেশন দিয়েছে আর তোমার কাছে জানতে চাইছে যে ভালো কন্ডেনশনের প্রবাবিলিটি, তখন কিন্তু তোমাকে ওটাকে ওয়ান মাইনাস করতে হতো, প্রবাবিলিটি ওয়ান মাইনাস করতে হবে। ঠিক আছে, চলো স্টার্ট করো সলিউশন। তাহলে এখানে কি বলে দিয়েছে, প্রথম হচ্ছে তোমার প্রবাবিলিটি মানে পি এর ভ্যালু কত, প্যারামিটার পি এর ভ্যালু কত। কোশ্চেন বলে দিয়েছে 1% ডিফেক্টিভ, তো 1% মানে কত, 0.01, একই 0.01। আচ্ছা, টোটাল তোমার কতগুলো বক্স আছে, n ইকুয়ালস টু 100 আছে, ঠিক। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে, এখানে দেখতে পাচ্ছ পি এর ভ্যালুটা টেন্ডস টু জিরো হচ্ছে, আর এন এর যে ভ্যালুটা সেটা একটা লার্জ নাম্বার হচ্ছে, তাই না। তাহলে তাহলে তুমি এখানে বুঝতে পারছো, আর একটা জিনিস তুমি চেক করতে চাইলে চেক করতে পারো যে এনপিটা ফাইনাইট হবে কিনা, তো অবভিয়াসলি ফাইনাইট হবে, 100 আর 0.0। যাই হোক, তো তুমি দেখতে পাচ্ছ যে পি এর ভ্যালুটা টেন্ডস টু জিরো হচ্ছে, আর এন এর ভ্যালুটা একটা লার্জ নাম্বার হচ্ছে। ওকে, তাহলে তুমি এখানে পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবে। কোশ্চেনের মধ্যে দেখো কোথাও কিন্তু মেনশন করা নেই যে তোমাকে পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হবে, ঠিক কিনা। বেশ, তাহলে পি ইকুয়ালস টু 1%, 0.01 প্রবাবিলিটি, আর এন ইকুয়ালস টু হচ্ছে 100। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো মিউ এর ভ্যালু কত হবে। মিউ ইকুয়ালস টু, যেটাকে আমরা পড়েছিলাম এনপি ইকুয়ালস টু ল্যামডা, সেই ল্যামডাকে অনেক সময় মিউ বলা হচ্ছে। আর মিউটা কি, মিউটা হচ্ছে মিন, এবার n ইনটু, so this is equals to 0.01 into হচ্ছে the mu equals to হচ্ছে 1। কোশ্চেন কি জানতে চেয়েছে, থ্রি or more faulty condensers, থ্রি or more faulty condenser। তো বাই পয়সন ডিস্ট্রিবিউশন আমরা কি জানি, বাই পয়সন ডিস্ট্রিবিউশন কি, ধরো আমি নিয়ে নিচ্ছি আরবিটারি পয়েন্ট, আরবিটারি পয়েন্ট এক্স পয়েন্টে, সো দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বা ই টু দি পাওয়ার মাইনাস মিউ বলো, কারণ আমরা মিউ দিয়ে পড়েছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টরিয়াল, এটা ছিল ফর্মুলা, নাকি না। কোশ্চেন কি জানতে চেয়েছে, কন্টেন্ট থ্রি অর মোর ফল্টি কন্ডেনসার্স, তার মানে তোমার কাছে আপনি জানতে চাইছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু। এবার থ্রি অর মোর বলেছে, তিনের থেকে বেশি তুমি কত নেবে, সেটা তো ক্যালকুলেট করা সম্ভব নয়। যার জন্য আমরা কি করবো, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু থ্রি, লেস দ্যান ইকুয়ালস টু না, লেস দ্যান থ্রি করবো, কারণ ইকুয়ালস টু সাইনটা এটার দ্বারা আছে, লেস দ্যান। তার মানে কত হচ্ছে, ওয়ান মাইনাস এক হতে পারে, একটাও তোমার ফল্টি থাকছে না, মানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু জিরো হতে পারে, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু ওয়ান হতে পারে, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু টু হতে পারে। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস, এবার এটাকে বের করো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু জিরো, মানে ই টু দি পাওয়ার মাইনাস মিউ এর ভ্যালু কত এসছে, ওয়ান, ওয়ান, ওয়ান টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান টু দি পাওয়ার টু। তার মানে এক্ষেত্রে তুমি পাচ্ছ ওয়ান মাইনাস, মাইনাস ওয়ানটাকে বাইরে রাখবে, প্লাস, এখন তো এই জিনিসটা আসতে হবে, আমাদের চারে পাঁচ, পাঁচের দুই, ওয়ান মাইনাস ফাইভ বাই টু ই,
কোনো ভ্যালু কিছু বলে দিয়েছে, বলে দেয়, তাহলে তোমার ক্যালকুলেটর ইউজ করতে হবে। 5/2e/5/2 ই ইনভার্স। একটু ক্যালকুলেটর ইউজ করে আমাকে বলো এটার ভ্যালুটা কত আসছে, 5/2e এর ভ্যালুটা কত আসছে। 0.9197 এরকম আসছে, ঠিক আছে। 0.08, একবার চেক করে নেবে। এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? নেক্সট কোশ্চেন লেখো। A manufacturer ওকে, কোশ্চেনটা দেখো। A manufacturer of water pins knows that 5% of his product is defective, মানে সে যে প্রোডাক্ট বানাচ্ছে তার 5% সেটা ডিফেক্টিভ থাকে, সেটা সে নিজেও জানে। ওকে, pins are sold in the boxes of 100. Yeah. He guarantees that
not more than 10 pins will be defective. আচ্ছা, 10টার বেশি পিন ডিফেক্টিভ হবে না। What is the approximate probability that a box will fail to meet the guaranteed quality? হ্যাঁ? তোমাকে জানতে চাইছে যে what is the মানে will fail the meet the guaranteed, মানে 10টার বেশি ইফেক্টিভ থাকবে না। তো এই যে গ্যারান্টি দিচ্ছে এটা ফেল করবে, মানে তোমাকে এটাই দেখাতে হবে যে 10টার বেশি ইফেক্টিভ থাকছে, সেটা তোমাকে দেখাতে হবে, মানে তার প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেছে তো? মানে যে ম্যানুফ্যাকচারার যে উনি দাবি করছেন যে 10টার বেশি পিন ডিফেক্টিভ হবে না, কোশ্চেন জানতে চাইছে উইল ফেল দিস গ্যারান্টেড কোয়ালিটি, এই কোয়ালিটি ফেল করবে। তো আমাকে দেখাতে হবে এটা যে 10টার বেশি ডিফেক্টিভ আছে, সেটার কোয়ালিটি দেখাতে হবে। ওকে, বেশ, দেখো এবার 5% বলেছে সেটা ডিফেক্টিভ হয়, তাহলে পি এর ভ্যালু কত হচ্ছে? পি ইজ ইকুয়ালস টু হচ্ছে 5%। 5% মানে কত? 0.05। ওকে, এন এর ভ্যালু কত? টোটাল দেখো 100 বক্স আছে, তো এন এর ভ্যালু হচ্ছে 100। আমাকে কি বের করতে হবে? মিউটে লাগবে। আমাকে যদি এর
সরি, সেটা এমার্জেন্সি কল ছিল। ঠিক আছে, এখানে এসো। তো আমাকে কি করতে হবে, মি এর ভ্যালুটা বের করতে হবে, কারণ আমি এটা বুঝে গেছি যে আমার এখানে পি এর ভ্যালু কি আছে, 0.05। 0.05 মানে সেটা টেন্স টু জিরো হচ্ছে, তো আমি এখানে পয়সা ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে পারবো। তো পয়সা ডিস্ট্রিবিউশন যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার মিউ এর ভ্যালু দরকার। মিউ ইকুয়ালস টু হচ্ছে এন ইন্টু পি। সো 100 ইন্টু 0.05, তার মানে হচ্ছে 5। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, আমাকে বের করতে হবে প্রবাব বাই, এটা একবার লিখে দাও, বাই পয়সন ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স বললাম ধরো, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার আই ডিভাইডেড বাই আই ফ্যাক্টোরিয়াল। আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দ্যান 10, এটা বের করতে হবে। একই রকম, তো দিস ইজ ইকুয়ালস টু এক্স গ্রেটার দ্যান 10 বলেছে, এবার 10 তো ক্যালকুলেট করা সম্ভব নয় গ্রেটার দ্যান 10, তার জন্য আমরা লেস দ্যান ইকুয়ালস টু করে দেবো। তো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 10, সো দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস, এটাকে ব্রেক করো, লেস দ্যান ইকুয়ালস টু 10 বলেছে। তো তোমার শুরু হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 থেকে, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1, প্লাস ডট 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 করে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু 1 মাইনাস। এটাকে ভাঙো, ক্যালকুলেশন করতে পারবে, ভেঙে আমাকে বলো কত অ্যান্সার আসছে। কত এসছে বলো।
সমান কত এসছে অ্যান্সার? এটাকে ভাঙতে হবে। 1 + 5 + 5 স্কোয়ার, এটা হলো, যদি কোনো সব ঠিক থাকে, অ্যাড করা তো সমস্যা। 147.37 ফাইনাল অ্যান্সার বলছো? না, এরকম তো আসবে না। e⁻⁵ টা মাল্টিপ্লাই করেছো? অ্যান্সার তো 0.0137 এরকম আছে ফাইনাল অ্যান্সার।
এটা হতে পারে 0.0137। ঠিক আছে, ওটা ঠিক আছে। 5 to the power 7 divided by 7 factorial increment plus 5 to the power 6 plus তারপরে 6 9 করবি plus plus 5 to the power divided by 8 factorial। এবার সবগুলো মাল্টিপ্লাই করতে হবে। 6 plus 12 minus to the power minus 5 into 146.34 এটা আসছে। তুমি এরকম কিছু একটা বলছিলে না? 147.37। এর সাথে এবার মাল্টিপ্লাই হবে টু পাওয়ার -5। তারপর এটা অ্যান্সার আছে 0.014। দেখি আর একটা অঙ্ক করবো, তারপর আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে যাবো। এমনি পয়সা ডিস্ট্রিবিউশন অঙ্ক সহজ আছে। আমি পিডিএফ এর মধ্যে প্রচুর অঙ্ক অ্যাটাচ করে দিয়েছি, সেটা কি করবো? চলো এটা কার্ডের একটা অঙ্ক করি। নেক্সট কোশ্চেন দেখো, ইফ টু পার্টস are drawn from a pack of 52 parts,
which are diamond using Poisson distribution P dot T লিখলাম, ঠিক আছে? Using Poisson distribution, find the probability. Using Poisson distribution, find the probability of getting two diamonds at least 3 times in 51 consecutive trials. কি বলেছে, if two cards are drawn from a pack of 52 cards which are diamonds, ওকে? তাহলে তোমার একটা প্যাকেটে তো 52টা কার্ড থাকে, তোমরা প্রত্যেকেই জানো। সেখান থেকে দুটো কার্ড ড্র করা হচ্ছে, ঠিক আছে? দুটো কার্ড ড্র করা হচ্ছে, এবার দাবি করছে যে সেই দুটো কার্ড কি হবে, ডায়মন্ড হবে। ওকে, তো প্রথম কথা হচ্ছে তোমাকে 52 কার্ডের মধ্যে থেকে দুটো কার্ড ডায়মন্ড হওয়ার প্রবাবিলিটি, সেটা তোমাকে আগে বের করতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, ইউজিং পয়সন ডিস্ট্রিবিউশন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু ডায়মন্ডস অ্যাট লিস্ট 3 টাইমস ইন 51 কনসিকিউটিভ ট্রায়ালস। হচ্ছে কনসিকিউটিভ মানে পরপর 51 বার 51 টাইমস সে ট্রায়াল নিচ্ছে, তার মধ্যে অ্যাটলিস্ট 3 বার ডায়মন্ড আসবে, মানে অ্যাটলিস্ট 3 বার দুটো দুটো করে ডায়মন্ড আসবে, ঠিক আছে? তার প্রবাবিলিটি কত সেটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? দেখো ভালো করে। প্রথম কথা আমি কি বললাম, যে 52 কার্ড থেকে দুটো করে ডায়মন্ড বের করার যে প্রবাবিলিটি সেটা আগে বের করে। ওকে, তো ল্যাঙ্গুয়েজটা এরকম দেখো, যে দ্য প্রবাবিলিটি অফ the probability of getting getting two diamonds from a pack of 52 cards. This is equals to, এটাই তোমার কি, এটাই হচ্ছে পি, পি এর ভ্যালু। তো পি এর ভ্যালু কত হচ্ছে কেউ বলতে পারবে এটা কি হবে? প্রথম প্রথম কথা আমাকে বলো যে এই ডায়মন্ড কতগুলো থাকে, একটা 52 কার্ডের মধ্যে ডায়মন্ড কতগুলো থাকে? তুমি প্রবাবিলিটি বের করতে চাইছো, তো তোমাকে দেখতে হবে যে টোটাল নাম্বার অফ আউটকাম অফ ডায়মন্ড ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম ইউজিং 52 কার্ডস। ওকে, তো 52টা কার্ডের মধ্যে টোটাল ডায়মন্ড থাকে 13টা। এবার এই 13টার মধ্যে থেকে দুটো দুটো করে যদি তোলো, তাহলে তোমার কতগুলো মানে রেজাল্ট আসবে? 13C2। ওকে, যেহেতু তুমি ডায়মন্ড তুলছো, এখানে তোমার রিপিটেশন অ্যালাউ থাকবে। এমন নয় যে তুমি একটা তুলে নিয়েছো মানে সেটা তুমি আর রাখতে পারবে না সামনে। দুটো দুটো করে তুলবে, 13C2। যেহেতু রিপিটেশন অ্যালাউ আছে, আমি কম্বিনেশন অ্যাপ্লাই করবো। আর 52টা কার্ডের মধ্যে থেকে দুটো করে তুলছো, তাহলে তখন কি হচ্ছে, 52C2। তার মানে আমার ডিজায়ার আউটকাম হচ্ছে 32C2 ডিভাইডেড বাই টোটাল আউটকাম হচ্ছে 52C2। ওকে, এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কত আসে। 30C2 ডিভাইডেড বাই 52C2, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো।
কত আসছে? 3/51 আসছে। ওকে, 3/51। জিনিস বুঝতে পারছি না। বুঝছি, মানে একটা করে কেন পেজ হচ্ছে? ওকে, তো দ্য প্রবাবিলিটি অফ গেটিং টু ডায়মন্ড হচ্ছে এটা। তো পি এর ভ্যালু পেয়ে গেছি, টোটাল কতগুলো ট্রায়াল নেওয়া হচ্ছে, নাম্বার অফ ট্রায়াল, সেটাই তো আমার এন এর ভ্যালু, তাই না? এখানে বলেছে কনসিকিউটিভ 51 ট্রায়ালস, তো এন ইকুয়ালস টু হচ্ছে কত, 51। ঠিক আছে, তাহলে মিউ কত হচ্ছে, যেটা প্যারামিটার এন ইন্টু পি, তো 51 ইন্টু 3/51, so this is equals to 3 হচ্ছে। পয়সন ডিস্ট্রিবিউশন কোশ্চেনে বলে দিয়েছে, আদারওয়াইজ এমনিও বোঝা যাচ্ছে যে এখানে পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হবে। তো বাই পয়সন ডিস্ট্রিবিউশন মানে কি বের করতে বলেছে? at least 3 times in 51, at least 3 times, you're getting two diamonds at least 3 times in 51 consecutive tries। তার মানে তোমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স অ্যাট লিস্ট 3 টাইমস বলেছে, মানে গ্রেটার দ্যান 3 বা তার বেশি, তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3। ওকে, তার মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 3, so 1 minus probability of x equals to 0 plus probability of x equals to 1 plus probability of x equals to 2, so this is equals to 1 minus e to the power minus 3 c to the power 0 divided by 0, e to the power minus 3 c to the power 1 divided by 1 factor, plus e to the power minus 3 c to the power 2 divided by 2 factor, 1 plus 2 plus minus e to the power 2 into 4 minus, so that plus 1 কথা হচ্ছে। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। ক্লিয়ার, চলো নেক্সট।
নেক্সট দেখো, এটা করে পড়িয়ে দিই। বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন টু পয়সন ডিস্ট্রিবিউশন। তেমন কিছুই না, এখান থেকে কোশ্চেনও পাবে না। বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন টু পয়সন ডিস্ট্রিবিউশন। এরকম তোমাদের আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন টু নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, তো আমরা ওটা পড়বো নর্মাল ডিস্ট্রিবিউশন পড়ার পরে। মানে এটাই জানতে চাইছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন কিভাবে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, আমি তোমাদের সেই যখন পয়সন ডিস্ট্রিবিউশন করিয়েছিলাম আগের দিন, তখন তোমাদের এটা বলেছিলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলো আমরা কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশন দিয়েও সলভ করতে পারি, কিন্তু উল্টোটা সত্যি নয়, যে পয়সন ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলোকে আমরা বাইনোমিয়াল দিয়ে সবসময় যে সলভ করতে পারবো এমন কিন্তু নয়। ঠিক আছে, বেশ। অ্যাকচুয়ালি জিনিসটা কি বলছে ভালো করে বোঝো। আমরা বাইনোমিয়ালের ডেফিনেশন কি জানি, বা আমি যদি বলি যে বাইনোমিয়ালের যে ফাংশনটা ছিল, প্রবাবিলিটি ফাংশন, সেটা কি ছিল? এফ আই ইকুয়ালস টু, বলো, এন সি আই পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস আই। এটা ছিল বাইনোমিয়ালের ফর্মুলা। এটা এটা আমি লিখে দিলাম ফর বাইনোমিয়াল। আর পয়সাদের জন্য এফ আই কি ছিল? e to the power minus mu to the power I divided by I factorial. ক্লিয়ার? এটা হচ্ছে ফর পয়সা। এখন বাইনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন টু পয়সন ডিস্ট্রিবিউশন কি বলছে, যে তোমার কাছে এই যে বাইনোমিয়াল রেজাল্টটা আছে, বাইনোমিয়ালের যে রেজাল্টটা আছে, আমরা কি জানি যে পয়সনের ক্ষেত্রে কি হয়, এন এর ভ্যালুটা লার্জ নাম্বার হয়, হ্যাঁ কিনা? সেটা তোমার ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। তো বাইনোমিয়ালের যে রেজাল্টটা আছে, সেখানে যদি আমি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি করে দিই, তাহলে সেটা পয়সন হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? কারণ ওই যে পি এর ভ্যালুটা তোমার, ওটা তো পয়সনের ক্ষেত্রে টেন্ডস টু জিরো হচ্ছে, কিন্তু বাইনোমিয়ালের যে অঙ্ক, সেখানে কিন্তু আমরা পয়সন অ্যাপ্লাই করতে পারবো। তো আমি কি করছি, লিমিট n tends to infinity nci p to the power I 1 minus p whole to the power n minus I, তাহলে বলছে এই যে রেজাল্টটা হবে, এটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু e to the power minus mu u to the power I divided by I factorial। বোঝা গেল? তো বাইনোমিয়ালের উপর যদি আমরা লিমিট n tends to infinity ইউজ করি, তাহলে সেটা পয়সন ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? এটাতে আর কিছু নেই, এটাতে কোনো অঙ্ক সেরকম কিছু নেই। আমরা ডিরেক্ট যাব নর্মাল ডিস্ট্রিবিউশন। নেক্সট দেখো নর্মাল ডিস্ট্রিবিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসের সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এটাকে 5 স্টার করে রেখে দাও। এখান থেকে তোমরা শুধুমাত্র জাস্ট এই সিঙ্গেল একটা টপিক থেকে তোমরা মিনিমাম 10 নাম্বার পাবে। ঠিক আছে, আচ্ছা আগে আমি নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ফাংশনটা সেটা বলে দিচ্ছি, তারপরে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে অনেক কিছু বলবো, অনেক কিছু বলার আছে এখানে নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে। নর্মাল ডিস্ট্রিবিউশন যে কার্ভটা, যেটা ডিস্ট্রিবিউশন ফাংশন বলা হয় সেটাকে, আচ্ছা প্রথম কথা, নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা কোন র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য ইউজ করি? ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। এটা আমরা ফার্স্ট ক্লাসে বলেছি, কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আর আগের যে দুটো পড়লাম, পয়সন আর হচ্ছে বাইনোমিয়াল, সে দুটো হচ্ছে ফর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের ফাংশনটাকে ধরে নিচ্ছে, ধরো এফএক্স। এফএক্স ইকুয়ালস টু, ভালো করে মন দিয়ে শুনবে, 1/√2 পাই ইন্টু সিগমা। সিগমাটা কিন্তু রুটের মধ্যে নয়,
1 by root over 2 pi into sigma e to the power minus x minus mu whole square divided by 2 sigma square. এটা হচ্ছে তোমার নরমাল ডিস্ট্রিবিউশনের ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন। ঠিক আছে, বেশ, এখানে এই যে এক্স এর ভ্যালুটা সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত লাই করবে। মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। তুমি এখানে ভালো করে নোটিস করো, আমরা এর আগে যে অঙ্কগুলো করলাম সেখানে আমাদের একটা করে প্যারামিটার ছিল, এখানে দেখো আমার দুটো প্যারামিটার আছে। কি কি? একটা হচ্ছে তোমার এখানে দেখো সিগমা আছে, আর একটা দেখো এখানে মিউ আছে, তাই না? তো নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে টু প্যারামিটার কন্টেন্ট করছে, টু প্যারামিটার। আচ্ছা, মিউটা কি? মিউটা তো মিন জানো, আর সিগমাটা কি? সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনিশন। ক্লিয়ার? মিউটা হচ্ছে মিন আর সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনিশন। যেমন আগেরটার ক্ষেত্রে আমরা করেছিলাম যে নর্মালের তোমার পয়সনের ক্ষেত্রে মিন আর ভ্যারিয়েন্স সে দুটো কি হয়, দুটোই সেম থাকে, মিউ হয়। আর তোমার বাইনোমিয়ালের ক্ষেত্রে কি ছিল? বাইনোমিয়ালের ক্ষেত্রে তোমার মিনটা ছিল এনপি আর ভ্যারিয়েন্সটা ছিল এনপি ইন্টু ওয়ান মাইনাস পি, তাই না? এখানেও কিন্তু সেম, জাস্ট স্টেটমেন্টটা লিখে নাও, কিন্তু এখানে আমরা প্রুফটা করবো না, প্রুফটা তোমাদের আসবে না। তো থিওরেম বলে স্টেটমেন্টটা লিখে। দেখো, ইফ ক্যাপিটাল এক্স হ্যাজ নর্মাল ডিস্ট্রিবিউশন, if capital X has normal distribution with parameter mu and sigma, then number one, the mean of capital X is mu. Number two, the standard deviation of capital X যেটা আমি অলরেডি এই শুরুতেই বলে দিয়েছি। ঠিক আছে, এটা প্রুফ করে দেখানো যায়, এই ফর্মুলা ইউজ করে, ডিস্ট্রিবিউশন ফাংশনটা ইউজ করে প্রুফ করে দেখানো যায়, কিন্তু প্রুফ তোমাদের আসবে না, প্রুফটা যথেষ্ট কমপ্লিকেটেড। আমি নোটের মধ্যে করে দিয়েছি, তোমরা ইন্টারেস্টেড থাকলে দেখতে পারো। আচ্ছা, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, কারণ অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, e to the 1 by root over 2 pi into sigma e to the power minus x minus mu whole square divided by 2 sigma square। ঠিক আছে, মুখস্থ রাখতে হবে এবং দেখবে মুখস্থ হয়ে যাবে, মানে এখন হয়তো মনে হচ্ছে যে কঠিন বা কিছু, মুখস্থ হয়ে যাবে এমন কিছু না। তোমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে ডেফিনেটলি কোশ্চেন থাকবে। এবার আমার নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু জিনিস বলার আছে। কি কি জিনিস? ফার্স্ট পয়েন্ট, নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একমাত্র ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একমাত্র ডিস্ট্রিবিউশন যেখানে মিন, মিডিয়ান এবং মোড তিনটে ভ্যালু সেম থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ কোশ্চেন। ওকে, কি বললাম? নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একমাত্র ডিস্ট্রিবিউশন যেখানে মিন, মিডিয়ান আর মোড তিনটেই সেম হয়। ওকে, যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই তিনটে ভ্যালু সেম হয়, যার জন্য নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ডিস্ট্রিবিউশন ফাংশন, সেই ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, সেই গ্রাফটা সবসময় সিমেট্রিক হয়। কি বললাম? ভালো করে বন্ধু শুনতে হবে। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রাফটা সবসময় সিমেট্রিক কেন হয়? কারণ হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিড, মিডিয়ান, মোড তিনটে ভ্যালু সেম থাকে।
তিনটে ভ্যালু সেম থাকার জন্য যখন আমি ডিস্ট্রিবিউশন ফাংশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, সেটা সবসময় আমার সিমেট্রিক কার্ভ দেখাবে। এবং সেই কার্ভটাও একটা মানে একটা সেম প্যাটার্ন হয়। তুমি যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশন নেবে, কার্ভটা সবসময় দেখতে সেম হবে, ভ্যালু গুলো অন্যরকম হতে পারে। ঠিক আছে, কিরকম দেখতে হয় কার্ভটা, এই কার্ভটা থেকে অনেক কিছু বোঝানো আছে। ধরো এটা একটা অ্যাক্সিস, এটা একটা axis, ঠিক আছে। আচ্ছা, মাঝের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেলাম, এটাকে তোমরা অরিজিন ভাববে না, এটা কিন্তু অরিজিন নয়। অরিজিন কখন কি হবে সেসব আমরা পরে ডিসকাস করবো, সেটা বলে দেবো। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ সব সময় এরকম দেখতে হয়। আমার ছবি হয়তো সিমেট্রিক হয়নি, কিন্তু এটা একদম সিমেট্রিক দেখতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝতে এখানে, এখানে তুমি যদি গ্রাফটা যদি ভালোভাবে বুঝে যাও, তুমি নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারবে। আমি লিটারালি বলছি, প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারবে, ভালো করে বুঝো। ফার্স্ট, প্রথম কথা, এই যে আমার মিডলের যে পয়েন্টটা আছে, মন দিয়ে শুনবে, এখন কিন্তু লেখার জন্য বেশি ছটফট করবে না, মন দিয়ে শুনবে। আমার যে মিডলের যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে মিন। ওকে, কি বললাম, এই পয়েন্টটা রিপ্রেজেন্ট করছে মিন, তার মানে এই পয়েন্টটা কত হচ্ছে, মিউ কমা জিরো। বোঝা গেল? মিডলের যে পয়েন্টটা, যেটা আমার অ্যাক্সিস, দুটো অ্যাক্সিস ইন্টারসেক্ট করছে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে আমার মিউ পয়েন্ট বা মিন বলতে পারো। ওকে, আর এই যে কার্ভটা তুমি দেখতে পাচ্ছ, এই কার্ভটা কি, এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন কার্ভ, যেটাকে আমরা এফএক্স বলবো। ঠিক আছে, এই কার্ভের নিচে মানে এই পোর্শনটা, এই এরিয়াটা, এই কার্ভের নিচে যে এরিয়াটা তুমি দেখতে পাচ্ছ, এই এরিয়াটা অ্যাকচুয়ালি কিছুই না, এই এরিয়াটা হচ্ছে তোমার প্রবাবিলিটি। ওকে, এই এরিয়াটা কি বললাম, এই এরিয়াটা হচ্ছে তোমার প্রবাবিলিটি। আচ্ছা, তোমরা জানো যে টোটাল প্রবাবিলিটি কত হয়, বলো? টোটাল প্রবাবিলিটি সবসময় ওয়ান হয় নাকি না? তো টোটাল প্রবাবিলিটি যদি ওয়ান হয়, তাহলে এই যে পুরো যে কার্ভটা আছে, পুরো কার্ভটার নিচের যে এরিয়াটা, সেই এরিয়াটা কত হবে? এই পুরো এরিয়াটার, কার্ভটা এরিয়াটা কত হবে? ওয়ান হবে নাকি না, বলো? তার জন্য কি বলা হয়, যে যেহেতু কার্ভটা হচ্ছে সিমেট্রিক, আর তুমি বলছো নিচের টোটাল এরিয়াটা হচ্ছে ওয়ান, তাহলে তুমি বলতে পারছো যে এই অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডে যে এরিয়াটা আছে, সেই এরিয়াটা হচ্ছে 0.5, আর এই অ্যাক্সিসের লেফট হ্যান্ড সাইডে যে টোটাল এরিয়াটা আছে, সেই এরিয়াটা হচ্ছে 0.5। পরে কিন্তু কখনো জিজ্ঞেস করবে না যে স্যার 0.5টা কোথা থেকে আসছে। কোন দিয়ে শুনবো? কার্ভটা সিমেট্রিক, কার্ভের নিচের যে এরিয়াটা আছে সেটা আমার রিপ্রেজেন্ট করছে টোটাল প্রবাবিলিটি। তো কার্ভ সিমেট্রিক হওয়ার জন্য অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডে আমার হাফ পোর্শন থাকবে, অ্যাক্সিসের লেফট হ্যান্ড সাইডে আমার হাফ পোর্শন থাকবে। তো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে 0.5, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 0.5। বোঝা গেল? এখন এই কার্ভের, এই কার্ভে দেখো তুমি, কার্ভটা দেখো দুটো টাইপের আছে বা দুটো প্যাটার্ন ফলো করছে। কার্ভটা কোথাও দেখো নিচের দিকে বেঁকে গেছে, কোথাও আবার উপর দিকে উঠেছে, এরকম আছে। তোমরা ছোটবেলায় কনভেক্স লেন্স, কনকেভ লেন্সের কনসেপ্ট করেছো। তাহলে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, যেটা এইভাবে নিচের দিকে বেন্ড হয়ে গেছে, এই পোর্শনটাকে আমরা কি বলতে পারছি, এটা হচ্ছে কনভেক্স। হ্যাঁ কিনা বলো? ছোটবেলায় পড়েছো না কনভেক্স লেন্স? ঠিক। আর এই যে পোর্শনটা যেখানে বলবো একটু উঁচু হয়ে আছে, সেটাকে বলা হচ্ছে কি, কনকেভ। সিমিলারলি লেফট হ্যান্ড সাইডে এটাকে বলা হচ্ছে কি, কনভেক্স। রাইট হ্যান্ড সাইডে যা যা বলবো সেগুলো সব লেফট হ্যান্ড সাইডেও হবে।
যেহেতু সিমেট্রি, এটা হচ্ছে কনকেভ। ক্লিয়ার? ওকে, তাহলে তুমি একটা জিনিস দেখো, এটা তো পুরোটা একটাই ফাংশন, নাকি না? একটাই ফাংশন, তুমি দেখতে পাচ্ছ কনকেভ থেকে ধীরে 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 নিচে নেমে কনভেক্স হয়ে গেছে। তো তুমি তো ওই কার্ভের মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট এরকম পাবে যে পয়েন্টে সেই কার্ভটা কি হচ্ছে, কনকেভ থেকে কনভেক্সে জাস্ট চেঞ্জ হচ্ছে, নাকি না? কনকেভ থেকে জাস্ট চেঞ্জ হয়ে কনভেক্স হচ্ছে, ঠিক আছে? বা এমন হয়ে বলতে পারো এমন একটা পয়েন্ট যেখানে ফাংশনটা না কনকেভ হচ্ছে না কনভেক্স হচ্ছে, এমন একটা পয়েন্ট। ওকে, সেই যে পয়েন্টটা আমি ধরে নিচ্ছি, সেই পয়েন্টটা হচ্ছে এখানে, যেখানে তোমার ফাংশনটা কনকেভ থেকে কনভেক্সে চেঞ্জ হচ্ছে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে কি, পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন কি, যে পয়েন্টে কার্ভটা কনকেভ থেকে কনভেক্সে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? আর মজার বিষয় হচ্ছে এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন যেটা বললাম না, এটা সবসময় ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলাম সিগমা, সেই ডিস্টেন্সটা মেনটেন করে। মানে আমি এটা বলতে চাইছি, এই যে মিউ থেকে এই যে ডিস্টেন্সটা, এটা সবসময় কত হবে, এইটা সবসময় হবে সিগমা। ঠিক সিমিলারলি এখানেও তুমি পয়েন্ট অফ ইনফ্লেকশন পাবে, ঠিক আছে? তো এই ডিস্টেন্সটা সবসময় কত হচ্ছে, এটা হচ্ছে সিগমা। তাহলে তুমি বলো এই পয়েন্টটা কত দাঁড়াচ্ছে, মিউ প্লাস সিগমা। এই পয়েন্টটা কত দাঁড়াচ্ছে, মিউ মাইনাস সিগমা। ঠিক আছে না? ওকে, এখানে আমার আর কিছু বলার নেই। তোমাকে এটুকু মাথায় রাখতে হবে যে কার্ভের নিচের যে এরিয়াটা, সেই এরিয়াটা সবসময় একটা ফাংশন, সবসময় একটা প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করে, এটা মাথায় রাখবে। কোশ্চেন কি দেবে, কোশ্চেন দেবে কোনো একটা তোমাকে পয়েন্ট বলে দেবে, ধরো এখানে কিছু একটা পয়েন্ট আছে, এখানে কিছু একটা পয়েন্ট আছে, তোমাকে বলবে এই পয়েন্টের মধ্যে প্রবাবিলিটি কত, বা এখান থেকে এই এই ভ্যালুর মধ্যে প্রবাবিলিটি কত, মানে তোমাকে এই যে এরিয়াটা পাচ্ছ, এই এরিয়াটার মধ্যে ক্যালকুলেট করে তখন বলতে হবে যে সেটা কত হচ্ছে। অবভিয়াসলি তখন তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তখন বলেছি ডাবল ইন্টিগ্রেশন এরিয়া ক্যালকুলেট করার জন্য, তখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তো ইন্টিগ্রেশন করতে হয় ভেবে অত ঝামেলার কিছু নেই, একদম সহজ জিনিস। এখন একটা টপিক লেখো, টপিকটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন ভালো করে বুঝবো, ঠিক আছে? আমি কি বললাম, তোমাকে কোন একটা রেঞ্জ বলে দেবে, সেই রেঞ্জের মধ্যে তোমাকে এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। ওকে, এখন নরমাল ডিস্ট্রিবিউশনের প্রপার্টি বলছে কি, যে তোমাকে যদি কোনো কোশ্চেনের এরিয়া ক্যালকুলেট করতে হয়, তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার যে মেন যে অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসটা কোথায় আছে, নিউ পয়েন্টে আছে। ওকে, এবার নিউ পয়েন্টের রেসপেক্টে তুমি কিন্তু ক্যালকুলেট করতে পারবে না, অ্যাকচুয়ালি পারবে না বলাটা ভুল হবে, পারবে কিন্তু অত্যন্ত কমপ্লিকেটেড হবে। তো তুমি যদি এই কমপ্লিকেটেড যে ক্যালকুলেশনটা, এটা যদি তুমি এখান থেকে তুমি যদি কি বলবো রেহাই পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে একটা কনভার্ট করতে হবে। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবলেমকে আমাকে কনভার্ট করতে হবে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, সমস্ত নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবলেমকেই
কনভার্ট করতে হবে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। তো তুমি যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্কটা করতে গিয়ে তোমার যদি ধরে নিলাম 1.5 পেজ যদি লাগতো, তুমি যদি সেটাকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে করে নাও, শুধুমাত্র হাফ পেজে তোমার অঙ্কটা কমপ্লিট হবে, অনলি হাফ পেজ। ঠিক আছে? আর এই নর্মাল ডিস্ট্রিবিউশন অঙ্ক তোমার 5 নাম্বার থাকবে, 5 নাম্বারের জন্য হাফ পেজ ঠিকঠাক। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন জিনিসটা কি? আমি কি বললাম, এই যে তোমার অ্যাক্সিসটা আছে নিউ পয়েন্টে, সেটাকে তোমাকে শিফট করতে হবে অরিজিনে। বললাম নিউ পয়েন্টে যে কার্ভটা আছে, আমি এক কাজ করি, এই পুরোটাকে আমি কপি করি, কপি করে এখান থেকে এডিট করে বোঝাই, তাহলে জিনিসটা তোমাদের বুঝতে আরো অপশন নেই। বেশ, তাহলে কি বলছি, নর্মাল ডিস্ট্রিবিউশনের কাজটা কি হতে হবে? এখানে তোমাকে তোমার যে মেন অ্যাক্সিসটা নিউ পয়েন্টে ছিল, সেটা কি করতে হবে, অরিজিনে শিফট করতে হবে। ঠিক আছে? নিউ পয়েন্ট যেটা ছিল সেটা তোমাকে কি করতে হবে, অরিজিনে শিফট করতে হবে। অরিজিনে যদি শিফট করো তাহলে কি হচ্ছে, এরকম একটা পয়েন্ট হচ্ছে, এরকম একটা কার্ভ হচ্ছে। ঠিক আছে? তো তুমি দেখতে পাচ্ছ এখানে মিউটা কি হচ্ছে, অরিজিনে শিফট হচ্ছে। তা তুমি বলতে পারছো যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিউ ইকুয়ালস টু 0, একই না? আর শুধু তাই নয়, তোমার যে পয়েন্ট অফ ইনফ্লেকশন ছিল, পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেটা এখান থেকে ডিসটেন্সটা কত হবে, সবসময় 1 হবে। তাহলে তুমি এটাও বলতে পারছো তোমার যে সিগমা, সিগমা ইকুয়ালস টু 1 হবে। বুঝা গেল? মিউ ইকুয়ালস টু 0 হবে, আর সিগমা ইকুয়ালস টু 1 হবে। ক্লিয়ার? মিউ ইকুয়ালস টু 0 আর সিগমা ইকুয়ালস টু 1। তো যদি তুমি কোনো নরমাল ডিস্ট্রিবিউশনকে এটাতে কনভার্ট করতে পারো যে মিউ ইকুয়ালস টু 0 আর সিগমা ইকুয়ালস টু 1, তাহলে তুমি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে ফেলছো। আর স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে ফেললে তুমি সিম্পলি খুব সহজেই এরিয়াটা ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মুলাটা কি হয়, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ফাই এক্স ইকুয়ালস টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগেরটার মতো। ঠিক আছে? আমি এখানে এরিয়া ক্যালকুলেট করব, একদম প্রবাবিলিটি ফাংশন বলছি। আগেরটা কি ছিল, 1/√2 পাই ইনটু সিগমা ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কয়ার। ঠিক আছে? এবার এটাকে, এই ফাংশনটাকে যদি আমি প্রবাবিলিটি ফাংশন বের করতাম, তাহলে আমাকে কি করতে হতো, এর উপরে আমাকে তোমার কি বলে, ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করতে হতো। তাহলে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলে কি হতো, লিখবে না। ঠিক আছে? আমি এখানে এডিট করছি। ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করলে কি হতো, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু একটা কিছু একটা ভ্যারিয়েবল থাকতো। এখানে যেহেতু বলেছি মাইনাস ইনফিনিটি টু এক্স, সরি মাইনাস ইনটু প্লাস ইনফিনিটি, বা দুটোই তো আমি ইনফিনিটি নিতে পারবো না, আমার তো ভ্যারিয়েবল রাখতে হবে। মাইনাস ইনফিনিটি টু এক্স এরকম করতাম। সেম জিনিস কিন্তু স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন করতাম। এবার তুমি দেখো এই ফর্মুলাটায় আমি কি বলছি, সিগমা ইকুয়ালস টু 1, মিউ ইকুয়ালস টু 0। তাহলে তুমি বলো, আমি 5x বললাম না, তাহলে 5x ইকুয়ালস টু কত হচ্ছে, 1/√2 পাই। ঠিক? সিগমা ইকুয়ালস টু 1, তাহলে এটা দাঁড়াচ্ছে মাইনাস ইনফিনিটি টু এক্স ই টু দি পাওয়ার, মিউ ইকুয়ালস টু 0, তাহলে এখানে কত হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা ইকুয়ালস টু 1, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিএক্স। দেখো তো এটা হচ্ছে কিনা, এই জিনিসটা আসছে না? যদি আমি ওই মিউ ইকুয়ালস টু 0 সিগমা ইকুয়ালস টু 1 এই কন্ডিশনটা মেনটেন করি। ঠিক? তাহলে তাহলে তুমি এখানে বলো 5x ইকুয়ালস টু কত হচ্ছে, 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, এবার আমি কি বলেছিলাম, যদি ইন্টিগ্রেশন লিমিট আর ইন্টিগ্র্যান্ড যদি সেম ভ্যারিয়েবল থাকে, সেটাকে একটু চেঞ্জ করে দেবে। তো ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2, অ্যাকচুয়ালি কিছু না, দুটোই সেম।
বলো বোঝা গেছে কিনা? এখানে বোঝাতে কারো কোনো সমস্যা আছে? স্যার এই ধরনের অঙ্ক মানে কতগুলো আসে? দুটো থাকবে মিনিমাম, ম্যাক্সিমাম দুটো, বেশিও থাকতে পারে। শুধু তাই নয়, অনেক অঙ্ক করতে গিয়ে দেখবে যেখানে নর্মাল ডিস্ট্রিবিউশনে হেল্প লাগছে, মানে অন্য চ্যাপ্টারে স্ট্যাটিস্টিক্স এরকম প্রচুর ও হবে। স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক নর্মাল ডিস্ট্রিবিউশনে হেল্প দিয়ে করতে হচ্ছে, তো তখন তোমাকে এই সেম মেথড অ্যাপ্লাই করতে হবে। তার জন্যই আচ্ছা। বললাম এটা ভীষণ ইম্পর্টেন্ট। ও সরি, তোমাদের তো স্ট্যাটিস্টিক্স নেই, বেঁচে গেছে। ঠিক আছে, দেখে হয়তো খুব কঠিন মনে হচ্ছে এখন, কিন্তু অঙ্ক করলে দেখবে একদম সহজ জিনিস, একদমই সহজ জিনিস। তাহলে 5x ইকুয়ালস টু, এই ফর্মুলাটা মুখস্থ রাখবেন। 5x ইকুয়ালস টু 1 বাই রুট ওভার 2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু x e টু দি পাওয়ার মাইনাস b স্কয়ার বাই 2 dy। ক্লিয়ার? একটা অঙ্ক করতে পারলে খুব ভালো হয়। আচ্ছা, তোমরা তো একটা কোশ্চেন করলে না, যে এই যে আমি বললাম যে আমাকে কি করতে হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে হবে, নাকি না? নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে হবে। তো সেই কনভার্ট আমরা করবো কিভাবে? ঠিক আছে, তো ধরে নাও নর্মাল ডিস্ট্রিবিউশনে আমার যে ভ্যারিয়েবল গুলো ছিল সেটা হচ্ছে এক্স ভ্যারিয়েবল ছিল। ওকে, আমি এক্স থেকে জেড ভ্যারিয়েবলে কনভার্ট করছি ফর স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে, তো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্টের যে ফর্মুলাটা সেটা হচ্ছে জেড ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এনপি ডিভাইডেড বাই রুট ওভার এনপি ইন্টু ওয়ান মাইনাস। এটা অ্যাকচুয়ালি কি বলতো? ফর্মুলাটাকে এতটা কঠিন ভাবে মুখস্থ না করলেও চলবে। এনপি মানে কি? ইউজিং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এনপি মানে কিন্তু মিন, তাই না? এনপি মানে হচ্ছে মিন। আর রুট এনপি ইন্টু ওয়ান মাইনাস বি সেটা হচ্ছে তোমার ভ্যারিয়েন্স। রুট এনপি ইন্টু ওয়ান মাইনাস বি মানে হচ্ছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক কিনা? তাহলে এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই এনপি ইন্টু ওয়ান মাইনাস। এবার এই যে মিনটা, মিনটা তোমার কোশ্চেনের মধ্যে বলে দেবে। ঠিক আছে, মিনটা কোশ্চেন, আচ্ছা মিন মানে এটা ভেবো না স্যার মিন তো জিরো, না সেটা না। মিন জিরো তোমাকে ইউজ করতে হবে না। তুমি অ্যাকচুয়ালি কি করছো, নর্মাল ডিস্ট্রিবিউশনকে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করছো। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের যে মিন, সেই মিনটা তোমাকে এখানে ইউজ করতে হবে, তবেই তুমি এটাকে কনভার্ট করতে পারবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা যেটা দাঁড়াচ্ছে জেড ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সি। এটা এই জিনিসটা দাঁড়াচ্ছে কিনা বলো? একই না? তো এটাই মনে রাখবে জাস্ট সিম্পলি, জেড ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সি। অঙ্ক করানোর ইচ্ছে ছিল কিন্তু, ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক, কারণ আমার আবার 11:30 থেকে পড়ানো আছে। ওটা বোঝাতে গেলে টাইম লাগবে, প্রায় 15 টাইম লাগবে। আজকে এই পর্যন্তই থাক, পয়সাটা ভালো করে বোঝো, পয়সাটা ভালো করে পড়ো। আমার সেটিংসে কিছু প্রবলেম হচ্ছে, আমাকে দেখতে হবে। একটার বেশি পেজ আসছে চেঞ্জ করার পরে। ওকে, চলো, আজকে বাই।
একটু ভালো করে ভিডিওটা দেখে নাও, ঠিক আছে? নর্মাল ডিস্ট্রিবিউশনকে কখনোই হালকাভাবে নেবে না, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক আজকে। বাই।